সবচেয়ে আগে যেটা এই মুহূর্তে আমরা করতে চাই সেটা হচ্ছে যে এই অন্যায়ের সাথে যে জড়িত তার বিচার আমরা আগে করতে চাই, তার বিচারের ব্যবস্থা আমরা আগে করতে চাই, এইটা আমরা আগে প্রথমে করতে চাই। আপনাদেরকে শক্ত থাকতে হবে, ধৈর্য দিতে হবে, ওর দিকে তাকে শক্ত থাকতে হবে। এক সন্তান আল্লাহ নিয়ে গেছে, আরেক সন্তান আপনার কাছে আছে, ওর কথা মনে করে আপনাদেরকে শক্ত থাকতে হবে। আজকে আমি আমার এই বাচ্চাকে নিয়ে আমি শঙ্কিত, আমি ভীত। আমার মা হারাই পেয়েছে, একটা বাচ্চা হারাই পেয়েছে। আজকে যদি ও কোনো না কোনো ভাবে হারায় যায়, প্রধানমন্ত্রী যত সহজ সরল ভাবে আমাকে গ্রহণ করেছেন, আমার কাছে ভালোবাসা দিয়েছেন, আমার কাছে অঙ্গীকার দিয়েছেন, এর চেয়ে বড় আমি আর এই দুনিয়ার বুকে কিছু প্রত্যাশা করি না। বাংলাদেশে একটা ছোট বাচ্চারও কোনো নিরাপত্তা নেই, এই কথাটাই আজ আর শুধু ক্ষোভ না, এটা এক গভীর ভয়। একটা দ্বিতীয় শ্রেণীতে পড়া ছোট মেয়ে, তার পৃথিবী ছিল স্কুল। আসসালামু আলাইকুম। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ জানাচ্ছি। ন্যায় বিচার পাবে রামিসার পরিবার, আশ্বাস দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। রামিসার বাবা মায়ের সঙ্গে দেখা করে তাদের বাসায় বসে মাননীয় প্রধানমন্ত্রী আশ্বস্ত করেন রামিসার বাবাকে যে ন্যায় বিচার পাবেন আপনারা। রামিসার সঙ্গে এই নির্মম নৃশংস যে কাজটি করেছে যেই ব্যক্তি, তাকে কোনোভাবেই ছাড় দিব না, তাকে সর্বোচ্চ শাস্তি প্রদান করব। মাননীয় প্রধানমন্ত্রী সান্ত্বনা দিতে রামিসার বাবা মায়ের সঙ্গে দেখা করেন এবং সেখানে গিয়ে রামিসার বাবা মায়ের কথা শুনে এবং রামিসার ছবি দেখে চোখের পানি আটকাতে পারেন না মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। মাননীয় প্রধানমন্ত্রী বলেন যে আমিও কন্যা সন্তানের বাবা, আমারও একটা মেয়ে আছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে দেখিয়ে বলেন তিনিও একজন কন্যা সন্তানের বাবা, তারও একটা মেয়ে আছেন। আইনমন্ত্রী তার দিকে তাকিয়ে তারেক রহমান বলেন ওনারও একটা মেয়ে আছেন। আমরা বুঝি সন্তান হারানোর বেদনা এবং একটা মেয়ের সঙ্গে, ছোট্ট একটা বাচ্চা, তার সঙ্গে যেই ঘটনাটি ঘটেছে, এই ঘটনার প্রেক্ষিতে সর্বোচ্চ শাস্তি দেওয়ার চেষ্টা করব। পরবর্তীতে যাতে এ ধরনের ঘটনা আর না ঘটে সেই ব্যবস্থাও করব। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান কি বলল রামিসার বাবা মায়ের সঙ্গে দেখা করে তাদের বাসায় গিয়ে, সেটা আমরা দেখব, তারপরে কথা বলবো। আশা করি সঙ্গে থাকবেন পুরো ভিডিওটি জুড়ে আপনারা আমাদের। ট্রেনের কাছে স্যার, আমরা ট্রেনে কিন্তু স্যার আমার স্যার কিছু বলবেন না, আমি শুধু আপনি মেয়ের বাবা, আপনিও স্যার একজন মেয়ের বাবা, শুধু একটা উদ্দেশ্য আপনাকে স্যার দেখাবো স্যার। স্যার আমি দেখবো না স্যার, এটা নিয়ে আমি নামাজ পড়ি, আমি নামাজ বাসায় পড়ি স্যার, কারণ ও আমার সাথে নামাজ পড়তে পছন্দ করে। তো নামাজ আমি ওকে নিয়ে স্যার আমার বাসায় পড়ি স্যার। আল্লাহ আমি জানি না, আল্লাহ তো আমার একটু পরীক্ষা করে, যেহেতু কষ্ট মৃত্যু স্যার আমার আর কোনো শেষ নেই স্যার, আর কোনো শেষ নেই। আপনার দায়িত্ব মানে প্রধানমন্ত্রী নেবে, আপনাদের শক্ত বড় মিটার হয়ে গেছে, এখন তো ওর জন্য আপনাদেরকে শক্ত থাকতে হবে স্যার। সত্য কথা, আমি যখন ওকে ভ্যানে পাঠাই আমি খুব বল পাই, আমি কালকেও বলে দিচ্ছি যে আমি আর ভ্যানে দিব না, তুমি প্রতিদিন ওকে রিক্সায় নিয়ে যাবা, রিক্সায় করে নিয়ে আসবা। আমি ক্লান্ত স্যার, 10 বছর বয়স থেকে স্যার অবহেলা পেতে 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 স্যার আমি আর নিতে পারতেছি না স্যার। আল্লাহ আমার ভাগ্যে দিচ্ছে, আমি কি করছি, কি করছি। ইনশাল্লাহ বিচার এটাকে বেশি বলতে পারবো না, কারণ আদালতের বিষয় তো। আমরা চার্জশিট দেবো ইনশাল্লাহ এই 24 ঘন্টার মধ্যে। আমি সত্য কথা বলি, আমার 55 বছর বয়সে আমি এত দ্রুত, এত সুন্দর
এত সুচারুভাবে আমি কখনো দেখিনি। এটা বুঝতে পারছি, এটা তো বুঝতে এটা আমি বুঝতে পারছি স্যার। প্রধানমন্ত্রী চলে আসছেন, এটা আমার সৌভাগ্য। আমি সত্যিকার ভাবে স্যার আমি বলি, আমি এটা স্যার প্রত্যাশা করিনি যে আপনার মতো মানুষ আমার এই 10,000 টাকার একটা ফ্ল্যাটে স্যার আপনি পা রাখবেন, কিন্তু এই বিশ্বাস ছিল যে আপনি আর 10 জন না, যে মানুষ ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে থাকে নিয়ম মেনে চলে, সেই মানুষকে বুঝতে স্যার আমার এইটুকু বয়সে স্যার যথেষ্ট স্যার। স্যার আপনি তো ধৈর্য ধরবেন। আমি ওকে কোনো নিয়ন্ত্রণ করতে পারতেছি না। আপনার সন্তানের এই অবস্থার জন্য যে দায়ী তার বিচার ইনশাল্লাহ হবে, সেটা শিখিয়ে আর মালিক যে আল্লাহ তাআলা মালিক দেখতে শান্তিটা আল্লাহ রহমত মানুষ হিসেবে আমাদের যেটা করা আমরা স্যার মিরপুর 10 নম্বর আইডিয়াল স্কুলে ক্লাস 9 এ পড়েছে। টোটাল ওগুলা নিয়ে চিন্তা করবেন না, ওগুলা ইনশাল্লাহ ব্যবস্থা আছে। যেহেতু বলেছেন আপনি আপনার কষ্টের কথা বলেছেন, সে ব্যাপারে আমরা যেটা আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না। আপনি কিছু বলবেন? না, আমার স্বামীকে নিয়ে বসে আমার যাওয়া। স্যার আপনাদের আপনি আমাদের একটু মেহরবানি করে আমাদের খেয়াল রাখবেন, মেহরবানি করে দেন। আমরা প্রথমে সবচেয়ে আগে যেটা এই মুহূর্তে আমরা করতে চাই সেটা হচ্ছে যে এই অন্যায়ের সাথে যে জড়িত তার বিচার আমরা আগে করতে চাই, জি স্যার, তার বিচারের ব্যবস্থা আমরা আগে করতে চাই। জি স্যার, এইটা আমরা আগে প্রথমে করতে চাই। জি স্যার। আপনাদেরকে শক্ত থাকতে হবে, ধৈর্য ধরতে হবে, ওর দিকে তাকে শক্ত থাকতে হবে। এক সন্তান আল্লাহ নিয়ে গেছে, আরেক সন্তান আপনার কাছে আছে, ওর কথা মনে করে ওদেরকে শক্ত থাকতে হবে, ওর দিকে তাকে। ঠিক আছে? চলে আসো, ভাই, চলে আসো। আচ্ছা, চলুন। আজকে আমি আমার এই বাচ্চাকে নিয়ে আমি শঙ্কিত, আমি ভীত। আমার মা হারাই ফেলছে, একটা বাচ্চা হারাই ফেলছি। আজকে যদি ও কোনো না কোনো ভাবে হারায় যায়। প্রধানমন্ত্রী যত সহজ সরল ভাবে আমাকে গ্রহণ করেছেন, আমার কাছে ভালোবাসা দিয়েছেন, আমার কাছে অঙ্গীকার দিয়েছেন, এর চেয়ে বড় আমি আর এই দুনিয়ার বুকে কিছু প্রত্যাশা করি না। এই 1 হাত ডিস্টেন্সের পাহারা, এই পাহারা দেওয়ার মালিক বা এটা কি সম্ভব? মাত্র 2 হাত ডিস্টেন্স ও গেছে ওর চাচার বাসায়, ওর সাথে রেখে গেছে। জাস্ট এই দরজা খোলাটার মধ্যে ওর হাত ধরে ওকে নিয়ে গেছে 1 মিনিট। আজকে আমি আমার এই বাচ্চাকে নিয়ে আমি শঙ্কিত, আমি ভীত। আমার মা হারাই ফেলছে, একটা বাচ্চা হারাই ফেলছি। আজকে যদি ও কোনো না কোনো ভাবে হারায় যায়, আমি ও মর্নিং শিফট স্কুলে যাই ম্যাডাম, ফজরের আজান সময় যখন অন্ধকার ঘুটঘুটে থাকে, আমার অর্থনৈতিক দরিদ্রতার জন্য আমি ওকে ভেঙে পাঠাই। আপনি কি করেন? আপা আমি একটা ছোট্ট ম্যান পাওয়ারের ব্যবসা চাকরি আছে, আমি সেখানে খুব সামান্য বেতনে আমি একটা চাকরি করি আপা। আর আমার পারিবারিক সম্পত্তি থেকে কিছু টাকা দিয়েছিলাম, সেটার অর্ধেক টাকা আমি এই সংসারের ভিতরে মিলিয়ে দিতে শেষ। সারা বাংলাদেশে আমার নিজস্ব 1 ইঞ্চি কোনো জায়গা নেই, কোনো সম্পত্তি নেই। আমি এই বাসায় আজকে বাসাটা যে পাল্টাবো 17 বছর, আল্লাহ তাআলা সে তৌফিক আমাকে কোনোদিন দেয়নি। আলহামদুলিল্লাহ চেপে আছি, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি আমি। আল্লাহ এর চেয়েও খারাপ ভাবে মানুষ আছে, অর্থনৈতিক কষ্ট মানুষ আছে। মামলা কে দেখছে? মামলাটা মামলাটা পল্লবী থানার আয়ু কি যেন নাম, ইব্রাহিম সাহেব নাকি, আমি জানি না। আইনজীবী আমার কোনো আইনজীবী নাই, এটা রাষ্ট্রীয় ভাবে রাষ্ট্রীয়ভাবে এটা দেখা হচ্ছে। এতে বাদী কি আপনি? বাদী আমি তানিও জানি না, আয়ু সাহেব আসছিলেন, আমি কিছু করিনি, বলছো একটা সিগনেচার দিতে হবে, আমি দিয়ে দিয়েছি। আমি যেটা জানি না, আমি জীবনে কোনোদিন থানাতে পাড়া দিইনি আপা। আপনার যদি মনে হয় যে এখানে আপনার পার্সোনাল কোন আইনজীবী প্রয়োজন, হ্যাঁ, কিংবা রাখার দরকার এই মামলা পরিচালনার জন্য, দেখভাল করার জন্য, সেটাও যদি মনে আমার প্রয়োজন নেই। আমার বড় ভাই মাননীয় প্রধানমন্ত্রী আমাকে আশ্বস্ত করেছেন, আমি আর কিছু চাই না, আমার আর কোনো বিশ্বাসের প্রয়োজন নেই। উনি আমাকে যে আশ্বস্ত, যে ভালোবাসার যে স্বীকৃতি বা যে অঙ্গীকার দিয়ে গেছেন, আমি এর উপরেই আমি থাকতে চাই। আমার আর কোনো কিছুর প্রয়োজন নেই, আমি আর কোনো কিছুর প্রয়োজন নেই। আমি চাই না সে সরকার বা আপনারা বা পুলিশ, মানুষ, জনগণ উত্তেজিত হয়ে তাকে ক্ষতি করুক। তার কর্মফল যেটা ভোগ করা উচিত সে সেটাই ভোগ করুক। আমি খুব ভাই নিরীহ, আমি কারো কোনো ক্ষতি চাই না। আমি একা একজন মানুষকে দিয়ে বাংলাদেশ চলে না, বাংলাদেশ চলে 16 কোটি মানুষ দিয়ে। আমার একার কষ্ট দিয়ে বাংলাদেশ চলে না। আপনারা সাংবাদিক, আপনারা বহু ইতিহাস দেখেছেন, হত্যাকাণ্ড, মৃত্যু, খুন, দুর্ঘটনা।
তার পরিণতি সর্বোচ্চ 5 দিন, 10 দিন, 15 দিন। পেছনের আরেকটা বড় ঘটনা সেই ঘটনাটাকে হটিয়ে দেয়, সরিয়ে দেয়, এবং সেটা সারা জীবনের জন্য সরে যায়। তার আর কোনো পুনরাবৃত্তি হয় না। এই মহল্লাটা, বাংলাদেশের যে কোনো মহল্লায় যাবেন, নেশা আর নেশা। যদি একেবারে সুষ্ঠু বিচার চেয়ে আপনি যদি এক বিভাগকে আমাদের সরকারের মাধ্যমে সরকারকে যদি আমরা সর্বোচ্চ শাস্তি চাই, আমি বাবা হিসাবে চাইবো যে আমার বাচ্চাটাকে নির্মমভাবে হত্যা করছে তার একটা ন্যায্য সঠিক বিচার হোক। আমি চাই না সে সরকার বা আপনারা বা পুলিশ, মানুষ, জনগণ উত্তেজিত হয়ে তাকে ক্ষতি করুক। তার কর্মফল যেটা ভোগ করা উচিত সে সেটাই ভোগ করুক। আমি খুব নিরীহ, আমি কারো কোনো ক্ষতি চাই না, কারো কাছ থেকে প্রত্যাশা চাই না। প্রচলিত আইনে কিন্তু বিচার অনেকে দেশের বিভিন্ন প্রান্তে এই ধরনের ঘটনা ঘটছে। সরকারকে এই দর্শনের বিরুদ্ধে যে আইন আছে এই আইন সংশোধন করার জন্য কিছু বলবেন কি? আপনি আমাকে এমন একটা প্রশ্ন করলেন। আমি টিভিতে টকশো হয়, সেখানে জনগণকে প্রশ্ন করবার সুযোগ দেওয়া হয়। তো সেখানে যে কোনো একজন মন্ত্রী ছিলেন, আমি তাকে একটা প্রশ্ন করেছিলাম যে স্যার এটা জানতে কতদিন লাগবে? তো উনি আমাকে বলেছিলেন এটা করতেও 3 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি লাগবে। তো বাংলাদেশে এরকম সংসদ, সংবিধানের আইন আর কত কোটি করবেন আপনারা? আর কত কোটি আইন করে বইটাকে মোটা 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 এত মোটা করবেন, নাকি সেই ছোট্ট একটা বই করে আইনের প্রয়োগ করবেন আপনারা, সঠিক বিচার করবেন আপনারা? সেই আইনকে আপনারা আইন হিসেবে শ্রদ্ধা করবেন না? আপনারা বছর বছর আইন করে শুধু আইন বানাবেন সংসদে বসে বসে, আর সেটা দিয়ে আপনি ভিজা ভিজা মুড়ি খাবেন। বাংলাদেশে একটা ছোট বাচ্চারও কোনো নিরাপত্তা নেই। এই কথাটাই আজ আর শুধু ক্ষোভ না, এটা এক গভীর ভয়। একটা 2য় শ্রেণীতে পড়া ছোট মেয়ে, তার পৃথিবী ছিল স্কুল, খাতা, রং পেন্সিল আর বাড়ি ফেরার অপেক্ষা। কিন্তু সেই নিষ্পাপ জীবনের সাথে এমন এক অন্ধকার নেমে এলো যা ভাষায় পুরোটা বলা যায় না। তার উপর চরম নির্যাতন করা হলো, তারপর নির্মমভাবে তাকে হত্যা। এই ধরনের খবর পড়ে মানুষ কাঁদে না, শুধু ভেঙে পড়ে। কারণ প্রশ্নটা খুব সহজ, কিন্তু উত্তরটা অসহ্য। একটা শিশুর জীবন এত সহজে কিভাবে শেষ হয়ে যায়? আর এই ঘটনার সবচেয়ে ভারী অংশটা একটা বাবার কথা। তিনি বলেছেন, কোর্ট, আমি বিচার চাই না, কারণ আপনারা বিচার করতে পারবেন না। আমার মেয়েও আর ফিরে আসবে না। আমাদের বিচারের কোনো উদাহরণ নেই। এটা বড়জোর 15 দিন চলবে, তারপর আবার কোনো ঘটনা ঘটবে, আর এটাও ধামাচাপা পড়ে যাবে। আনকোট। এই কথাগুলো শুধু রাগ বা হতাশা না, এটা একটা ভেঙে পড়া বিশ্বাসের শেষ শব্দ। এটা সেই মুহূর্ত যখন একজন বাবা আর কোনো আশার দরজা খোলা দেখতে পান না। একজন বাবা যখন নিজের সন্তানের জন্য বিচার চাইতেও থেমে যান, তখন সেটা শুধু ব্যক্তিগত শোক থাকে না, এটা পুরো সমাজের প্রতি এক গভীর প্রশ্ন হয়ে দাঁড়ায়। এটা কি রাষ্ট্রের জন্য লজ্জার নয়, যেখানে একটা শিশুর নিরাপত্তা নিশ্চিত করা যায় না, আর একজন বাবা মনে করেন বিচার শুধু কিছুদিনের কথা, তারপর আবার সব ভুলে যাওয়া হবে? আমরা হয়তো কয়েকদিন কথা বলবো, শোক করব, প্রতিবাদ করব, তারপর জীবন আবার আগের মতো চলতে থাকবে। কিন্তু একটা বাড়ির ভিতরে সবকিছু থেমে যাবে। একটা মায়ের কান্না থামবে না, একটা বাবার প্রতিটা রাত ভেঙে যাবে সেই একই শূন্যতা, আর থেকে যাবে শুধু সেই একটা বাক্য,
কোট, আমি বিচার চাই না, আনকোট। কারণ এর ভেতরে আছে শুধু ব্যথা না, আছে একটি দেশের প্রতি হারিয়ে যাওয়া আস্থা আর নিবিড়ভাবে ভেঙে পড়া একটি মানবিকতার গল্প। পল্লবীতে রামিসা নামক যে মেয়েটি, বাচ্চা মেয়েটি, তাকে যেভাবে তার মাথাটাকে প্রথমে আলাদা করা হয়েছে এবং তার হাত পাগুলিকে বিচ্ছিন্ন করা হয়েছে শরীর থেকে, এবং এত সুন্দর একটি বাচ্চা, তার যে চেহারাতে মায়াবী একটি ভাব, কত না আপন করে নিত অপরিচিত মানুষদেরকে, যেটি সুযোগ প্রতিবেশী নিয়েছে। দেখুন, আমিও মেয়ের বাবা, আপনারা যারা মেয়ের বাবা আছেন, মেয়ের চাচা আছেন, মেয়ের মামা আছেন, মেয়ের খালা খালুর আছেন, আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, আমাদের দেশে কি নারীরা কোনোভাবেই কি নিরাপদ থাকতে পারবে না? আমাদের দেশে কেন নারীরা থাকতে পারবে না? কেন একের পর হচ্ছে? কেন আইন শৃঙ্খলা কখনোই ঠিক হয়নি, হচ্ছে না এবং সামনে হবে না? এর কয়েকটি কারণ আমি আপনাদেরকে বলি, এবং আপনারা অবশ্যই এইসব বিষয় নিয়ে কথা তো আপনারা বলেন। কাকে দোষ দিব বলুন? দোষ দেওয়ার কিছু নেই। যেখানে টাকাই সবকিছুর যদি শক্তি নিয়ে বসে থাকে, টাকাই যদি সব সমাধান করে, টাকাই যদি সব কিছুর ঊর্ধ্বে উঠে, তাহলে আর সেখানে কোনো কিছু বেঁচে থাকে না। এই সরকার না, গত সরকার, শেখ হাসিনার আমলের সরকার তো বাদই দিন, তাদের আমলে সব তারা একদম পুরোপুরি সবকিছু শেষ করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে বলেই তাদেরকে আমরা বা আপনারা এদেশ থেকে তাড়িয়ে দিয়েছেন। কিন্তু এরপর কি হয়েছে? এই ইন্টারিম গভর্নমেন্টের সময় কম তো মার্ডারের ঘটনা হয়, কম তো এদিক সেদিক অনেক ধরনের ঘটনা কম হয়নি। ইন্টারিম গভর্নমেন্টের সময় টাকা দিয়ে এমন কোনো কিছু সম্ভব ছিল না যেটি টাকা দিয়ে করা সম্ভব হয়নি, যেটি টাকা দিয়ে করতে পারেনি কেউ। দাগি আসামিদেরকে ছেড়ে দেওয়া হয়েছে, এমন কোনো দাগি আসামি আর এখন জেলে নাই। ইন্টারিম গভর্নমেন্টের আমলে এদেরকে টাকা, যে যত বেশি টাকা দিয়েছে সেই মুক্তি পেয়েছে। আপনি দেখুন কেন এ ধরনের ঘটনাগুলি ঘটবে না। আজকে যে রামিসা মেয়েটাকে এইভাবে নির্মমভাবে পৈশাচিকভাবে এরকম ঘটনা একের পর আমাদেরকে একের পর দেখতে হচ্ছে, আমরা আসলে কত এক্সপ্লেইন করব? এগুলির কোনো ধরনের বিচার হয় না বলে একের পর ঘটছে এবং ঘটবে। আমি ভয় পাচ্ছি না, আমি ভয় পাচ্ছি আমার বাচ্চাকে নিয়ে, আপনার বাচ্চাকে নিয়ে। সামনে এগুলি হবে, এটি একরকম নিশ্চিত হয়ে গেছে আমরা। কারণ হলো এ পর্যন্ত যা হয়েছে একটারও তেমন দৃষ্টান্তমূলক বিচার হয়নি, কোনো বিচার হয়নি। কারণ হলো আমাদের যে আদালত সিস্টেম, যে বিচার সিস্টেম, এখানে টাকা দিলে সবকিছু সম্ভব। আপনার ধর্ষণের যারা আসামি, তাদের রেট উঠে এরকম যে এত টাকা হলে মুক্তি পাওয়া যাবে। খুনের আসামি এত টাকা হলে মুক্তি পাওয়া যাবে। বসে আছে আমাদের আইনজীবীরা, তারা বলে যে আমরা আইনজীবী, আমরা অপরাধী হোক আর নিরপরাধী হোক, সবার পক্ষে আমরা দাঁড়ানো, এটা আমাদের নৈতিকতার সাথে আমরা দাঁড়াতে পারি। কোথায় যাবেন আপনি বলুন? আমি যখন দেখব যে এই একটা লোক প্রমাণিত, হাতে নাতে ধরেছি, প্রমাণিত, এই ধরনের মানুষের পক্ষে দাঁড়ানোর জন্য অনেক আইনজীবী দাঁড়িয়ে যায়। কিভাবে আপনি এই দেশকে ঠিক করবেন? কিভাবে আপনি এই সমাজকে ঠিক করবেন? কিভাবে আপনি আপনার মেয়ে সন্তানকে নিরাপদ রাখবেন? আজকে এটি নয় শুধু, আজকে সেই রামপুরের দিকে একটি মাদ্রাসাতে আরেকটি একটা ছেলে, খুব অল্প বয়সের একটা ছেলে, শিক্ষার্থী, তাকেও মেরে টয়লেটে টানিয়ে রাখা হয়েছে। প্রতিটা দিন একটা না একটা ঘটনা ঘটছে। বর্তমান সরকারের যে স্বরাষ্ট্রমন্ত্রী, যিনি এগুলো দেখবার কথা, তিনি 3-4টা মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে বসে আছে। পুলিশ এর পদায়ন, টাকা ছাড়া পুলিশের পদায়ন হয় না। আমি প্রমাণ দিয়েছি, আমি কথা বলেছি এসবের বিরুদ্ধে। আপনি যত বড় আসামি হোক, টাকা দেন, জামিন হয়ে যাবে। একবার কেউ যদি জামিন হয়, তার বিচার এদেশে হয়েছে, চূড়ান্ত বিচার হয়েছে, এরকম কোনো উদাহরণ আমি দেখিনি। যদি না রাজনৈতিকভাবে টার্গেটেড না হয়, যেটি এর আগে সরকার করেছে, ধরে এনেছে, কারণ রাজনৈতিক প্রতিপক্ষ ছিল, এনে লটকিয়ে দিয়েছে। কিন্তু প্রকৃতপক্ষে আমাদের সামাজিক অপরাধের জন্য এ পর্যন্ত কারো চূড়ান্ত বিচার হয়েছে আমার জানা মতে তেমন দেখা যায়নি। 2-1টি ব্যতিক্রম, সেটি ভিন্ন বিষয়। তাহলে কেন আপনি চিন্তা করতে পারি যে আমরা নিরাপদে আছে আমাদের জনপদ? বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী কি জানেন এই ধরনের একটি ঘটনা ঘটেছে? তিনি কয়টি ঘটনার ভিজিট করতে গেছেন? প্রতিনিয়ত
ঘটনাগুলি ঘটছে, এগুলির দায় কে নেবে? শেখ হাসিনার আমলে হয়েছে, তাকে দায় দিয়েছে। ইন্টারিমের আমলে হয়েছে, কারণ বলেছে সরকার নাই যেহেতু, ঠিক আছে, মেনে নিয়েছে। এখন এই দায় কে নেবে? বিএনপি সরকারকে এই দায় নেবে না? এই দায় কি আপনি ওই বামপন্থীদের উপরে তুলে দিতে চাবেন? আমরা মানবো এটা? জামাত, বিরোধী দল জামাতের উপরে ছেড়ে দিবেন? কোনোভাবেই না। এখনো পর্যন্ত কথা বন্ধ করে রেখেছি, এখনো পর্যন্ত অবজার্ভ করছি আপনারা কি করছেন। জনগণ অবজার্ভ করছে। মানে জনগণকে বাধ্য করবেন না যে আপনাদের বিরুদ্ধে কথা বলা যখন শুরু করবে তখন আপনারা দিশা পাবেন না। সেই জায়গাতে গেলে যদি কথা বলার কারণে শেখ হাসিনা আবার ফিরে আসার জায়গা তৈরি হয়, কোনো কিছু যাবে আসবে না। যদি অন্য কোনো শক্তি আসার অবস্থা তৈরি হয়, কি যায় আসে? কারণ আপনারা আমাদের মতো যারা কথা বলি, আমাদেরকে আপনারা মানে ইয়ে করে রাখেন, বেতন দিয়ে রাখেন নাই যে খালি আপনাদের কথাই বলবো, আপনারা যা করবেন সব মেনে নিব, চুপচাপ থাকবো। নো, আপনাদের কাছে এতটা ঠেকা পড়ে নাই। আমরা শেখ হাসিনার যখন অপকর্ম ছিল কথা বলেছি, জনগণকে উদ্বুদ্ধ করেছি, বছরকে বছর খেয়ে না খেয়ে জনগণকে বলেছি যে শেখ হাসিনা যা করছে এগুলো ঠিক করছে না। শেখ হাসিনা ভালো কাজও তো করেছে, কিন্তু খারাপ কাজ কেন করবে এটাই ছিল সবচেয়ে বড় প্রশ্ন। ভালো কাজ করবে, এটা তার ডিউটি। খারাপ কাজ কেন হয়েছে সেগুলো কি করেছে মানুষ? শেষ পর্যন্ত 24 অগাস্টে মানুষ এটির দেখিয়ে দিয়েছে যে হ্যাঁ, অপরাধ সে করেছে এবং তাকে এই দেশ থেকে তাড়াতে হবে। মানুষ তাড়িয়েছে। এখন আপনি কি মনে করেন যে আপনি যা করবেন মানুষ বসে চেয়ে চেয়ে দেখবে? ডেফিনেটলি নট। মানুষ আবারও নামবে প্রয়োজনে, এবং আমরা কথা বলবো। আপনাদের বিরুদ্ধে যদি যায়, কিচ্ছু যায় আসে না। আপনাদের বেতন করার মানুষ না এখানে। আপনারা যাদেরকে নিয়ে এখন দেশ চালাচ্ছেন এরা আপনাদের বেতন করা হতে পারে, বাট আমরা যারা কথা বলেছি আমরা আপনাদের বেতনভুক্ত না। কখনো কেউ বলতে পারবে না আপনাদের সরকারের কাছে কখনো এক পয়সার স্বার্থ আমরা নিয়েছি। আমাদের তৎকালীন সময় সমালোচনার সুযোগ আপনারা নিয়েছেন, আপনারা এখন ক্ষমতা করছেন, কিন্তু এখন যে ঘটনাগুলি ঘটছে, একজন মেয়ের বাবা হিসেবে এটিকে আমি কোনোভাবেই প্রশ্রয় দিতে পারবো না, আর কোনোভাবে আমরা এগুলিকে সহ্য করতে পারবো না। এই রাষ্ট্রের কোর্ট কাছারির, আদালতের, এই দেশের কর্তৃপক্ষের আর কতটুকু তথ্য প্রমাণ প্রয়োজন? প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, দেখতে পারলেন মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই যে সান্ত্বনা দেওয়ার জন্য রামিসার বাবা মায়ের সঙ্গে তিনি দেখা করেছেন। আমরা এটা বিশ্বাস করি যে খুব শীঘ্রই মাননীয় প্রধানমন্ত্রীর হাত ধরেই ন্যায় বিচার বাস্তবায়ন হবে বাংলাদেশের মাটিতে, এবং রামিসা ও তার পরিবার ন্যায় বিচারটা পাবে। অন্য সব ঘটনার মতো সময়ক্ষেপণ না করে দ্রুততম সময়ের মধ্যে আশা রাখছি তিনি বিচার করবেন। প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, আপনারা আপনাদের অভিব্যক্তি মতামত জানাবেন কমেন্ট করে। আপনারা কি বলতে চান? আপনাদের কি মনে হয়, আদৌ কি ন্যায় বিচার পাবে রামিসার বাবা ও তার পরিবার? কি মনে করছেন, কি মনে হচ্ছে সেটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, কথা শুধু একটাই বলতে চাই, এ ধরনের ঘটনা অহরহ ঘটছে। শুধুমাত্র একটাই কারণ, তার বাংলাদেশের বিচার ব্যবস্থা এবং আইনি ব্যবস্থা দুর্বল। এই জন্যই যদি বিচার ব্যবস্থা সঠিক হতো, বিচার ব্যবস্থা যদি ঠিক হতো, সঠিকভাবে যদি বিচার পেত মানুষ, ন্যায় বিচারটা পেত অন্তত, তাহলে পরবর্তী সময়ে এ ধরনের ঘটনা আর ঘটতো না। একজনকে যদি কঠোরতম শাস্তি প্রদান করা হতো প্রকাশ্যে এনে, তাহলে এ ধরনের নিকৃষ্ট ঘটনা ঘটানোর আগে, নৃশংস ঘটনা ঘটানোর আগে মানুষ 100 বার ভাবত। প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, শেষমেশ একটা কথা বলতে চাই। সর্বোপরি মাননীয় প্রধানমন্ত্রী যে কথা বলেছেন, আশা করব তিনি শেষ পর্যন্ত সেটি করে দেখাবেন বাস্তবায়ন। তিনি ন্যায় বিচার দিবেন, ন্যায় বিচার পাইয়ে দিবেন রামিসার পরিবারকে। এছাড়াও যাদের সঙ্গে এ ধরনের ঘটনা ঘটেছে, যে সমস্ত বাবা মা তাদের সন্তানকে হারিয়েছে, তাদেরও ন্যায় বিচার পাইয়ে দেবেন তিনি। এই আশা করছি, এই প্রত্যাশা রেখেই ভিডিওটা শেষ করছি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।